কল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি মোহাম্মদ সাইফের উপন্যাস কালো অধ্যায়। পড়ছিলাম এর ষষ্ঠ পর্ব। শিরিন বানু, আপনি বলছিলেন হক দম্পতি আপনাকে দত্তক হিসেবে গ্রহণ করে তারা আপনাকে দ্বিতীয় জীবন দান করেছিলেন, কিন্তু বিনিময়ে আপনি তাদের কি দিয়েছিলেন? পূর্ণতা? মানে মানে কামাল সাহেব, আপনি কি জানেন বাঁশ আর বাঁশির মধ্যে পার্থক্য কি? কি? একটা বাঁশি কি আপনি ততক্ষণ বাঁশি বলতে পারবেন না যতক্ষণ তাকে কেউ না বাজাবে। কেউ না বাজালে বাঁশি হয়ে যায় বাঁশ। আপনি যখন সেই বাঁশে সুর যোগ করবেন তখনই সে বাঁশ থেকে বাঁশি হয়ে উঠবে। বাঁশ আর বাঁশির মধ্যে পার্থক্য হচ্ছে সুর। সংসারে একটা শিশু হচ্ছে সেই সুর। শিশুটা সারাদিন বাবা মাকে বিরক্ত করবে, এটা ভাঙবে তো ওটা নোংরা করবে। বাবা মা শিশুটাকে বকা দিবে, একটু পর আবার তাকে কোলে তুলে আদর করবে। এটাই একটা সংসারের সম্পূর্ণ চিত্র। শিশুদের কারণেই একটা বাড়ি সংসার হয়ে ওঠে, অন্যথায় বাড়িটা কেবল বাড়িই থেকে যায়। আমি সুরাইয়া ম্যাডামদের বাড়িতে এসে ঠিক সে কাজটি করেছিলাম। আমি ওনাদের পরিবারে পূর্ণতা এনেছিলাম। আমি আসার আগে ওনারা ছিলেন নিঃসন্তান এবং নিঃসঙ্গ। আমি আসার পর ওনারা সঙ্গী পেয়েছিলেন। আমার জ্ঞান হবার পর থেকেই দেখেছি আমি ছিলাম হক পরিবারের নিউক্লিয়াস, অর্থাৎ যাকে বলে প্রাণকেন্দ্র। মাহবুবুল হক এবং সুরাইয়া হক আমাকে পাগলের মতো ভালোবাসতেন। আমাকে ছাড়া তারা ছিলেন একেবারে অচল। আমার মনে আছে সেই কিশোরী বয়স থেকেই একটা কাজ আমি নিয়মিত করতাম হক পরিবারে। কাজটি হলো কথা পরিবহন। বাবা মার মধ্যে ঝগড়ার পর যখন কথা বন্ধ হয়ে যেত তখন আমি একজনের কথা অন্যজনের কাছে নিয়ে যেতাম। বাবা মা মানে আপনি সুরাইয়া হক আর মাহবুবুল হকের কথা বলছেন? হ্যাঁ, আমি ওনাদের বাড়িতে আসার পর থেকেই ওনাদের বাবা মা বলে ডাকতাম। তো কথা পরিবহন করে আপনার কী লাভ হতো? নিশ্চয় ঘুষ হিসেবে বাবা মার কাছ থেকে উপহার পেতেন? তাহা তো পেতামই, কিন্তু তার চেয়েও বড় লাভ ছিল ছোটবেলা থেকেই আমি ডিপ্লোমেসি শিখে যাচ্ছিলাম। সেই কিশোরী বয়সেই আমি হয়ে উঠেছিলাম দক্ষ নেগোশিয়েটর। সেটা কিভাবে? ধরুন আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেখলাম বাবা বারান্দায় বসে বই পড়ছেন, মা রান্নাঘরে রাগে গজগজ করছে। মা রান্নাঘর থেকে ধুমধাম আওয়াজ আসছে, হাতের হাঁড়ি পাতিলগুলো মা ঠাস ঠাস করে রাখছেন রান্নাঘরের শেলফের উপর। আমি তখনই বুঝে যেতাম গত রাতে বাবা মা ঝগড়া করেছে। ঝগড়াটা এখনো শুকায়নি, টাটকা ঝগড়াটা এখনো উত্তাপ ছড়াচ্ছে রান্নাঘর থেকে। মা চিৎকার করে আমাকে ডাকছেন, শিরিন, ওই শিরিন, কোথায় তুই? কি মা, ডাকছো কেন? এনে চা, হকবাবুকে দিয়ে আয়। রেগে গেলে মা বাবাকে হকবাবু বলে ডাকতেন। মাহবুবুল হকের হক আর বাবু কোথা থেকে এসেছিল তা আমি জানতাম না। মা চায়ের কাপটা ঠাস করে টেবিলের উপর রেখে বলতো, শোন, হকবাবুকে বলবি আজ বাড়িতে চুলা জ্বলবে না, উনি যেন বাইরে থেকে নাস্তা গিলে আসে। আমি চায়ের কাপ নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে গেলে মা আবার ডাকতেন আমাকে, শোন, ওনাকে বলবি আজ থেকে এই বাড়িতে রান্না বান্না সব বন্ধ, উনি যেন ওনার রিজিকের ব্যবস্থা নিজেই করেন, যেই জাহান্নাম থেকে পারে যেন গিলে আসে। আমি চায়ের কাপ হাতে নিয়ে বাবার কাছে যেতাম। যাবার সময় শেলফের ওপর থেকে একটা রজনীগন্ধার স্টিক নিয়ে যেতাম। তারপর বাবার পাশে গিয়ে বাবাকে বলতাম, বাবা, মা তোমাকে একটা জায়গায় যেতে বলেছে। কোথায়? জিজ্ঞাসা করতেন বাবা। জাহান্নামে। আমার কথা শুনে বাবা হাতের বইটা টেবিলের উপর রেখে দিতেন। তারপর বলতেন, গোয়িং হেল ইজ বেটার দেন স্টেইং হোম। এই বাড়িটা হলো হাবিয়া দোজক। তোর মাকে গিয়ে বল আমি জাহান্নামেই আছি, ইন দ্য হেল, মেড বাই সুরাইয়া হক। আমার আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আমি তখন বাবার গলা জড়িয়ে ধরতাম, বাবার হাতে রজনীগন্ধার স্টিকটা দিতাম, বলতাম, আমি মজা করছিলাম বাবা, মা তোমাকে সরি বলেছে, এই ফুলটাও তোমাকে দিয়েছে। মা বলেছে আজ আমরা স্পেশাল নাস্তা করব, তুমি যাও রেস্টুরেন্ট থেকে নাস্তা নিয়ে এসো। অসম্ভব, তোর মা সরি বলতেই পারে না, সরি বলার অভ্যাস তোর মায়ের নেই। সে সরি শব্দটা শুনতে পারে কিন্তু বলতে পারে না। বাবা, মা শুধু সরিই বলেনি, তোমাকে একটা ফুলও দিয়েছে আর বলেছে আমি তোর বাবাকে অনেক ভালোবাসি। দেখ, এই ফুলে নিশ্চয় কিছু মেশানো আছে। বইটা হাতে নিয়ে বলতো বাবা, দেখা গেল আমি ফুলটা নাকের কাছে নিলাম, ব্যাস
তখনই সব শেষ। কি সব শেষ? মা তোমাকে মেরে ফেলবে? না, তোর মা আমাকে জানে মারবে না, সেই বিশ্বাস আমার আছে। জানে মারলে তো আমারই লাভ। সে এমন কোনো কাজ করবে না যাতে আমার লাভ হবে। তোর মা আমাকে আত্মরা করে বাঁচিয়ে রাখবে। মৃত্যু যন্ত্রণা কি জিনিস সেটা তোর মা আমাকে দাড়ি কমা সেমিকোলন সহ বুঝিয়ে ছাড়বে। বাবা, তুমি না গৌতম বুদ্ধের দর্শনে বিশ্বাস করো, প্রতিদিন মেডিটেশন করো, আর সেই তুমি এতক্ষণ ধরে রাগ পুষে রেখেছ? মাকে ক্ষমা করবা না? ঘরের বউ কি জিনিস তা তুই জানিস না শিরিন। এমনি এমনিকার গৌতম বুদ্ধ বউ ফেলে পালিয়েছিলেন? বউ সাথে থাকলে স্বয়ং বুদ্ধ নির্বাণ লাভ করতে পারতেন না। বাবা, তুমি সবসময় কি বলো, সব দর্শনের বড় দর্শন কোনটি? আমি যা বলি তাই করো, যা করি তা করো না। ফলো মাই ওয়ার্ড, নট মাই ফুট। ঠিক বলেছ বাবা, গৌতম বুদ্ধ যা বলেছেন তাই করো, তিনি যা করেছেন তা করো না। রাগকে ঝেড়ে ফেলে দাও, ঘরের বউকে না। যাও এখন রেস্টুরেন্টে যাও, নাস্তা নিয়ে আসো। আজ আমরা 3 জন একসাথে নাস্তা করব। বাবা নাস্তা আনতে বেরিয়ে গেলে আমি যেতাম মার কাছে, রান্নাঘরে। মার হাতে একটা সাদা কাগজ দিয়ে বলতাম, বাবা এটা তোমাকে দিয়েছে। মা কাগজটা খুলে দেখত, তাতে বড় করে লেখা সরি, নিচে বাংলায় লেখা দুঃখিত। বলা বাহুল্য, দুটো শব্দই আমি লিখতাম। মা সেটা বুঝতে পারতেন না, তবে মা প্রথমে কাগজটা ফেলে দিতেন। বাবার সরিতে মা সহজে গলতেন না, কিছুটা সময় নিতেন। এরপর বাবা যতক্ষণে নাস্তা নিয়ে বাড়িতে ফিরতেন ততক্ষণে মা হাসতে শুরু করতেন। সেটাও আমার কারণে। আমি বানিয়ে বানিয়ে অনেক কথা বলতাম মাকে। অবশেষে আমরা 3 জন হাসি মুখে নাস্তার টেবিলে বসতাম, একসাথে নাস্তা করতাম। আপনার সাথে আপনার দ্বিতীয় বাবা মার সম্পর্কটা এত মধুর ছিল? জিজ্ঞাসা করলাম শিরিন বানুকে। হ্যাঁ ছিল। বাবা মার সাথে আমার সম্পর্কটা মধুর মতো মধুময় ছিল, তবে সেটা ছিল আমার অনার্স প্রথম বর্ষ পর্যন্ত। এরপর আমাদের সম্পর্কটা বিষাক্ত হতে শুরু করেছিল। কেন? কারণটা ছিল রাজনীতি। রাজনীতি? হ্যাঁ কামাল সাহেব, রাজনীতি। আমি যখন অনার্স দ্বিতীয় বর্ষে, তখন আমার সাথে পরিচয় হয় তাজুল ইসলামের। সে তখন যশোরের এমপি, শহরের সবচেয়ে ক্ষমতাবান মানুষ। তার কথায় চলে যশোর শহর এবং শহরের সব কয়টি কলেজের ছাত্র রাজনীতি। আমি যখন অনার্স দ্বিতীয় বর্ষে, তখন যোগ দিই ছাত্র রাজনীতিতে। বন্ধুদের পাল্লায় পড়েই আমি ছাত্র রাজনীতিতে যোগ দিয়েছিলাম। তখন সরকারি দলের ছাত্র সংগঠনটির একচ্ছত্র আধিপত্য ছিল আমাদের কলেজে। আমার বেশিরভাগ বন্ধুই সেই সংগঠনের সদস্য ছিল। তারা একদিন আমাকে অনেকটা জোর করেই মিছিলে নিয়ে গেল। আমি প্রথম মিছিল করলাম দলটির হয়ে, আর সেদিনই আমি নজর কাড়লাম দলের নেতাদের। তখন যশোর শহরে মেয়েরা তেমন ছাত্র রাজনীতিতে আসতো না, তাই যখন 2-1 মেয়ে কোনো মিছিল করত তখন তারা সহজেই সবার নজরে পড়ত। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। বুঝলেন কামাল সাহেব, পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় বস্তু হচ্ছে মানুষের রূপ। যে মানুষ সমুদ্র দেখেও মুগ্ধ হয় না, সেই মানুষও কারো না কারো রূপ দেখে মুগ্ধ হয়। আর তখন আমার রূপের কোনো অভাব ছিল না। সবেমাত্র কিশোরী থেকে যুবতী হয়েছি। কি আমার রূপ, কি আমার লাবণ্য! রূপের এমন কোনো রং নেই যে রং আমার চেহারায় নেই। আমার চারদিকে এমন কোনো চোখ নেই যে চোখ আমাকে একবার দেখলে কিছুক্ষণের জন্য হলেও থমকে যায় না। হায় রে রূপ, সেই রূপ এখন কোথায় গেল? আপনি এখনও অনেক সুন্দর শিরিন বানু। মিথ্যা বলার জন্য আপনাকে ধন্যবাদ কামাল সাহেব। জানেন, রূপ অতি দামি জিনিস, তাই সৃষ্টিকর্তা যুবক বয়সে মানুষের শরীরে ফোঁটায় ফোঁটায় রূপ যোগ করেন। বৃদ্ধ বয়সে সে রূপের পুরোটাই আবার ফোঁটায় ফোঁটায় উঠিয়ে নেন। যাই হোক, গল্পে ফিরে আসি। তো আমি দেখতে সুন্দর ছিলাম, এই কারণে আরও বেশি সবার নজর কেড়েছিলাম। সুন্দর ফর্সা লম্বা একটা মেয়ে মিছিলের আগে আগে হাঁটছে, এটা দেখতেও বেশ নান্দনিক, মিছিলের সৌন্দর্য বৃদ্ধি করে। সেদিন মিছিল শেষ হলে ছাত্র সংগঠনটির সব নেতা আমার কাছে এলেন। আমার নাম, পরিচয়, কোন ডিপার্টমেন্টে পড়ি সব জানতে চাইলেন। তারা সবাই ছিলেন আমার কলেজের সিনিয়র ভাই। আমি তাদেরকে আগে থেকেই চিনতাম, আর তারা আমাকে সরাসরি না চিনলেও আমি তাদের কাছে একেবারে অপরিচিত ছিলাম না। ছোট শহরের বড় কলেজ আমাদের, সেখানে আর কতই বা ছেলে মেয়ে হতে পারে, সবাই সবার মুখ চেনে।
আর সুন্দরী মেয়েদের মুখ তো আরও বেশি চেনে। কেউ স্বীকার না করলেও একজন সুন্দরী মেয়েকে কলেজের সবাই চেনে, গোপনে তার নাম পরিচয়ও সবাই জেনে যায়। সেই সুবাদে কলেজের নেতাদের সাথে আমার সখ্যতা জন্মাতে সময় লাগলো না। দিন দুয়েকের মিছিল করার পরই মিছিলে আমার জায়গাটা পার্মানেন্ট হয়ে গেল। মিছিলের প্রথম সারিতে মাঝখানের স্থানটিই আমার। দেখতে দেখতে দলে আমার অবস্থানটা এমন হলো যে আমাকে ছাড়া কোনো মিছিলই শুরু হয় না। আমার কলেজে আসতে দেরি হলে মিছিলও আমার জন্য অপেক্ষা করে। আমি খুব সহজেই নেতা হয়ে গেলাম। একজন মেয়ের পক্ষে নেত্রী হওয়া যে এত সহজ সেটা আমার জানা ছিল না। কিছুদিন পর আমার বাবা মা জানতে পারলেন আমার রাজনীতির কথা। আমি যে কলেজের একজন বড় নেত্রী সেটাও তাদের কানে গেল। অন্য আর ৮-১০টা পরিবারের মতো আমার বাবা মাও চাইতেন না আমি রাজনীতি করি। একদিন মা আমাকে ডেকে বললেন, শিরিন, তোকে আমরা কলেজে পাঠিয়েছি কি রাজনীতি করার জন্যে? না, উত্তর দিলাম আমি। বল, তোকে আমরা কি কারণে কলেজে পাঠিয়েছি? লেখাপড়া করার জন্য। তাহলে লেখাপড়া বাদ দিয়ে মিছিল মিটিং করে বেড়াচ্ছিস কেন? আমি লেখাপড়া তো বাদ দিইনি মা, তাছাড়া রাজনীতি করা কোনো অবৈধ কাজ না। বাহ, তর্ক তো ভালোই শিখেছিস। তা রাজনীতি যদি এতই পবিত্র হবে তাহলে ভালো ঘরের ছেলেমেয়েরা রাজনীতিতে যায় না কেন? কেন সব লাফাঙ্গারা রাজনীতি করে? কারণ তোমাদের মতো ভালো ঘরের বাবা মারা তাদের সন্তানদের রাজনীতি করতে দেয় না, তাই লাফাঙ্গারা রাজনীতি করে। কাউকে না কাউকে তো রাজনীতিতে যেতেই হবে, তাই না? না হলে দেশ চালাবে কারা? ততদিনে আমি অনেক রাজনীতি শিখে ফেলেছিলাম। নিয়মিত কলেজে বক্তৃতাও দিতাম। যেসব যুক্তি আমি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতার সময় ব্যবহার করতাম সেগুলো আমি সেদিন মাকেও বলতে শুরু করেছিলাম। মা আমাকে যেসব যুক্তি দিয়ে শাসন করার চেষ্টা করেছিলেন আমি তার প্রতিটাকেই খণ্ডন করেছিলাম। যুক্তির যুদ্ধে মা আমার কাছে ভয়াবহভাবে পরাজিত হচ্ছিলেন। এক পর্যায়ে মা ধৈর্য হারিয়ে ফেললেন। আমার দিকে তাকিয়ে তিনি তার সবচেয়ে তীক্ষ্ণ এবং বিষাক্ত তীরটা ছুড়লেন। মা আমাকে বললেন, কয়লা ধুলে যে ময়লা যায় না সেটা তুই আবারও প্রমাণ করলি শিরিন। তোর শরীরে দূষিত রক্ত, তোর বাপের রক্ত, একজন চোরের রক্ত, খুনির রক্ত। তুই যত বড় হবি তোর শরীরের দূষিত রক্তটা আরও ঘন হবে। এটাই তো নিয়ম। তুই তোর রক্তের বাইরে যাবি কিভাবে? ঠিক আছে শিরিন, ভুল আমারই হয়েছে, মা বললেন। তোকে অনেক আদর দিয়ে বড় করেছি। যা, আজ থেকে আমি তোকে মুক্তি দিলাম। তুই তোর যা ইচ্ছা তাই কর গিয়ে। আমি আর হকবাবু তোকে কোনোদিন কিচ্ছু বলবো না, কোনো বাধা দেব না। বাবা মা তাদের কথা রেখেছিলেন। আমাকে তারা তাদের বাড়িতে রেখে মুক্তি দিয়েছিলেন। সেদিনের পর থেকে বাবা মা আমাকে শুধু আমার রাজনীতি না, আমার অন্য কোনো ব্যাপারেও কোনো নাক গলাতেন না। আমাকে না দিতেন আদেশ, না দিতেন নিষেধ, আর উপদেশ দেবার তো প্রশ্নই ওঠে না। তখন আমার খুব খারাপ লাগত। বাবা মার সাথে এমন আলগা বন্ধনে যুক্ত থাকতে আমার দম বন্ধ হয়ে আসত। আমি তখন লুকিয়ে লুকিয়ে অনেক কাঁদতাম। একসময় আমি বুঝতে পারলাম কান্না কোনো সমাধান না। আমি সিদ্ধান্ত নিলাম, আর যাই হোক বাবা মার মনে কষ্ট আমি দেব না, তাদের সব ইচ্ছা পূরণ করব। বাবা মার তখন একটাই ইচ্ছা ছিল, সেটা হচ্ছে আমি অনার্সে ফার্স্ট ক্লাস পাব, তারা আমাকে নিয়ে গর্ব করবে। ততদিনে তাজুল ইসলামের সাথে আমার চমৎকার একটা সম্পর্ক তৈরি হয়েছিল। আমরা কলেজের নেতানেত্রীরা নানান কাজে তাজুল ইসলামের কাছে যেতাম। তিনি যশোরের সবচেয়ে বড় নেতা, আর আমরা তার দলের ছাত্রনেতা। সেই সুবাদে তিনি আমাদের স্নেহ করতেন এবং আমাকে বিশেষভাবে চিনতেন। তখন তাজুল ইসলাম ছিলেন আমার আদর্শ ব্যক্তিত্ব, আমার রাজনৈতিক গুরু। তিনি ছিলেন একজন জ্ঞানী মানুষ। সব বিষয়েই তাজুল ইসলামের জ্ঞান ছিল ঈর্ষণীয়। তার চেয়েও বড় ব্যাপার ছিল তার কথা বলার ক্ষমতা। তিনি একজন অসাধারণ বক্তা ছিলেন। গুছিয়ে কথা বলার এমন ক্ষমতা আমি আজ পর্যন্ত কারো মধ্যে দেখিনি। তাজুল ইসলামের কথা আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। তিনি ৩ দুগুণে ৬ এমন একটি সাধারণ নিয়মকেও এমনভাবে ব্যাখ্যা করতেন যে আমাদের মনে হতো ৩ দুগুণে ৬-এর মতো এমন বিস্ময়কর তথ্য আমরা আমাদের জীবনে আগে কোনোদিন শুনিনি। তাজুল ইসলামের সাথে আমার বিশেষ সম্পর্কের আরও একটা কারণ ছিল, তিনি আমার জীবনের সব গল্পই জানতেন। তাজুল ইসলামে আমাকে বলেছিলেন তিনি আমাকে ৯-১০ বছর বয়স থেকেই চেনেন। আমি যখন ডিলাক্স গ্যারেজে বাবার জন্য খাবার নিয়ে যেতাম তখন থেকেই তিনি আমাকে দেখেছেন।
তাজুল ইসলাম আমার কাছে বাবার অনেক গল্প করতেন, এমন সব গল্প করতেন যেগুলো আমি নিজেও জানতাম না। ওই কারণে তাজুল ইসলামকে আমার আরও বেশি আপন বলে মনে হতো। ওনার কাছে আমি আমার ব্যক্তিগত সব কথা বলতে পারতাম। তেমনই এক ধারাবাহিকতায় আমি যখন তাজুল ইসলামকে বললাম, আমার বাবা মা চান না আমি রাজনীতি করি, তখন তাজুল ইসলাম উত্তর দিলেন, দেখো শিরিন, সফল জীবন মানে পূর্ণ জীবন নয়। সফল জীবন মানে হচ্ছে ব্যালেন্স জীবন। জীবনে যেমন পূর্ণতা আসে তেমনি শূন্যতাও আসে। তুমি যদি পূর্ণতা এবং শূন্যতাকে ব্যালেন্স করতে পারো তাহলেই তুমি সফল। বুঝলে শিরিন, তোমার যদি ইচ্ছা থাকে এবং শক্তি থাকে তবে তুমি রাজনীতি এবং লেখাপড়া দুটোই একসাথে করতে পারো। তুমি রাজনীতি করেও ভালো রেজাল্ট করতে পারো, তোমার বাবা মার চাওয়াকে পাওয়ায় বদলে দিতে পারো। আর তুমি যদি দুর্বল হও তাহলে তুমি রাজনীতি না করলেও ভালো রেজাল্ট করতে পারবে না। সেদিন তাজুল ইসলাম আমার সমস্যার সত্যিকারের একটা সমাধান বের করে দিয়েছিলেন। আমাকে তিনি দারুণ উৎসাহ দিয়েছিলেন, আমার ভিতরের লুকানো শক্তিকে জাগিয়ে তুলেছিলেন। সেদিনের পর থেকে আমি রাজনীতি এবং লেখাপড়া দুটোকেই সিরিয়াসলি নিয়েছিলাম। ফলাফল 2 বছর পর আমার অনার্সের রেজাল্ট বের হলো। দেখা গেল আমাদের ক্লাস থেকে একমাত্র আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। জানেন কামাল সাহেব, আমি বিশ্বাস করি মানুষের পক্ষে একসাথে অনেক কাজ করা সম্ভব। উই আর মাল্টিটাস্কার। পৃথিবী আমাদের এভাবেই বানিয়েছে। এখন যারা ছাত্র রাজনীতি করে, যেসব নেতারা মনে করে রাজনীতি করলে ক্লাসে যাওয়া হারাম, তাদেরকে আমি বলতে চাই, রাজনীতি করেও ভালো ছাত্র হওয়া যায়। ইনফ্যাক্ট ভালো ছাত্রদেরই রাজনীতি করা উচিত। আমি আমার জীবনে অনেক ধাক্কা খেয়েছি, বললেন শিরিন বানু। বলতে পারেন আমার জীবনের চলার গতিটাই এসেছে এই ধাক্কা থেকে। যখন স্কুলে পড়তাম তখন বন্ধুরা আমাকে সরাসরি বলতো, শিরিনের বাবা চোর, শিরিনের বাবা চোর। যখন কলেজে উঠলাম তখন বন্ধুরা এই কথাটা আমার মুখের ওপর বলতো না, তারা বলতো গোপনে। আমি আমার জন্ম পরিচয়ের ভর্ৎসনা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমার বাবা চোর, এই কথাটা শুনলে আমার তেমন কিছু মনে হতো না। নিজেই নিজেকে বলতাম, ওরা তো মিথ্যা কথা বলছে না, আমার বাবা তো আসলেই চোর। তবে একদিন কথাটা শুনে আমি দারুণ আঘাত পেলাম। যেদিন সাহিল বলল আমার বাবা চোর। সাহিলকে জিজ্ঞাসা করলাম শিরিন বানুকে। শিরিন বানু আমার প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর অনেক বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সাহিল আমার জীবনের আশীর্বাদ এবং অভিশাপ। সাহিলের সাথে আমার যখন পরিচয় হয়েছিল তখন আমি মাস্টার্সে পড়ি। আমি অনার্স পাশ করলে আমার বাবা মা অর্থাৎ মাহবুবুল হক এবং সুরাইয়া হক আমার বিয়ে নিয়ে চিন্তা ভাবনা শুরু করলেন। তারা ভাবতেন আমাকে একটা ভালো পাত্রের হাতে তুলে দেওয়া তাদের পবিত্র দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে একদিন আমার মা আমাকে বললেন, আজ বিকেলে তোর কি কোনো কাজ আছে শিরিন? না মা, কেন? আজ বাড়িতে একজন মেহমান আসবেন, আমি চাই তার সাথে তোর পরিচয় করে দিতে। মেহমানটা কে মা? তোর বাবার একজন নতুন বন্ধু, সে যশোরে নতুন এসেছে, যশোর ক্যান্টনমেন্টের একজন মেজর। বাবার বন্ধুর সাথে আমার পরিচিত হবার কি দরকার? মাকে জিজ্ঞাসা করলাম। দরকার আছে, বলেন মা। অবশ্য তোর যদি কোনো আপত্তি না থাকে। আগেই বলেছি, বাবা মা সেদিনের সেই ঝগড়ার পর থেকে আমাকে কোনো আদেশ দিতেন না, কেবল অনুরোধ করতেন। আর আদেশের চেয়ে অনুরোধ উপেক্ষা করা বেশি কঠিন। ফলে আমি বাড়িতে থাকতে রাজি হলাম। বিকালবেলা আমাদের বাড়িতে এলো এক অতি সুদর্শন যুবক। সুঠাম দেহ, শক্ত চোয়াল, খাড়া নাক, মাথায় আর্মি কাট চুল। তার পরনে খয়েরি রঙের একটা টি শার্ট আর নীল জিন্স। টি শার্টের বুকের কাছে কিছুটা জায়গা ঘামে ভেজা। ঘাম যে পুরুষের সৌন্দর্যের একটা অপরিহার্য অংশ, সেটা আমি আগে জানতাম না। আগে আরও জানতাম না কোনো পুরুষ এত সুন্দর হতে পারে। সত্যি কথা বলতে কি কামাল সাহেব, সেদিনের আগে আমি কোনো যুবককে দেখে এতটা মুগ্ধ হইনি, এমন টান অনুভব করিনি। আমি দরজা খুলে যখন ছেলেটিকে প্রথম দেখেছিলাম তখন আমার মনে অদ্ভুত এক অনুভূতির জন্ম হয়েছিল, যে অনুভূতির ছোঁয়া আমি আগে কোনোদিন পাইনি। সে সময় আমি বুঝতে পারিনি এই অনুভূতিটা কিসের। পরে বুঝেছিলাম সেটা ছিল প্রেমের অনুভূতি। আমি প্রথম দর্শনেই ছেলেটির প্রেমে পড়েছিলাম, যাকে বলে
লাভ এট ফার্স্ট সাইট। ছেলেটিকে দেখে আমার মনে হয়েছিল ওর দিকে তাকানো যেমন কঠিন, তেমনি না তাকানো আরও কঠিন। ওর দিকে তাকালে লাগে লজ্জা, আর না তাকালে লাগে ভয়, হারিয়ে ফেলার ভয়। আমি দরজা খুললে ছেলেটি আমাকে জিজ্ঞাসা করল, হক সাহেব কি বাসায় আছেন? আপনি কে? আমি জিজ্ঞাসা করলাম ছেলেটিকে। আমি ওনার বন্ধু। আপনি বাবার বন্ধু? জি, আমি আপনার বাবার বন্ধু। কিভাবে? যেভাবে মানুষ মানুষের বন্ধু হয় সেইভাবে। বাবার সাথে আপনার বয়সের পার্থক্য আপনার আসল বয়সের চেয়েও বেশি, ঠিক কি না? হ্যাঁ ঠিক, বলল ছেলেটি। তাহলে বাবা আপনার বন্ধু হলো কিভাবে? কেন, আপনার বাবা আপনার বন্ধু না? হ্যাঁ বন্ধু। আপনার বাবা আপনার বন্ধু হলেন কিভাবে? আমি সেদিন দরজায় দাঁড়িয়ে যুবকটির সাথে বকবক করে যাচ্ছিলাম। তাকে ঘরে ঢুকে বসতে বলার কথা আমার একবারও মনে আসেনি। সেদিনের সেই দৃশ্যটার কথা মনে হলে এখনো আমার চোখে পানি আসে। সেদিন সাহিলের সৌন্দর্য আর ব্যক্তিত্ব আমাকে মন ছাড়া করেছিল। আমি যেন একটা কিশোরী মেয়ে হয়ে উঠেছিলাম সাহিলের সামনে। আমি সেদিন বোকার মতো একটার পর একটা মিষ্টি মিষ্টি প্রশ্ন করেছিলাম সাহিলকে, আর সাহিল আরও মিষ্টি করে তার প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছিল। ভাবটা এমন যেন সাহিল আমার শিক্ষক আর আমি তার প্রিয় ছাত্রী। আপনার নাম কি? এক পর্যায়ে সাহিল আমাকে জিজ্ঞাসা করল। শিরিন। আপনার নাম কি? আমিও জিজ্ঞাসা করলাম। সাহিল, মেজর সাহিল। সাহিল মানে কি আপনি জানেন? আমি জিজ্ঞাসা করলাম। না, জানি না, উত্তর দিল সাহিল। সাহিল মানে সমুদ্র। সাহিল একটি হিন্দি শব্দ, বললাম আমি। ভুল শিরিন, উত্তর দিল সাহিল। সাহিল ফার্সি শব্দ। সাহিল মানে সমুদ্র না, সাহিল মানে তীর, সমুদ্রের তীর। তাহলে যে বললেন আপনি সাহিল মানে জানেন না, আপনি জানেন কিনা সেটা পরীক্ষা করছিলাম। আপনি কি জানেন শিরিন, আজ পর্যন্ত অন্তত 1,00,000 বার মানুষ আমাকে জিজ্ঞাসা করেছে সাহিল মানে কি, তোমার নামের অর্থ কি? আপনি মেজর কেন? আমি আবার বোকার মতো প্রশ্ন করলাম। ক্যাপ্টেন না বলে হাসতে হাসতে উত্তর দিল সাহিল। মানে? মানে মঙ্গল গ্রহ? মঙ্গল গ্রহ কেন? সে বৃহস্পতি না বলে? আমিও তেমনই। আমি মেজর কারণ আমি আগে ক্যাপ্টেন ছিলাম, এখন প্রমোশন পেয়েছি। আচ্ছা, আপনি কোনোদিন যুদ্ধ করেছেন? হ্যাঁ করেছি। করেছেন? কোথায় যুদ্ধ করেছেন? যুদ্ধ করতে কেমন লাগে? শিরিন, আপনি কি খেয়াল করেছেন আমরা কতক্ষণ দরজায় দাঁড়িয়ে কথা বলছি? আমরা এখানে দাঁড়িয়ে আছি 23 মিনিট 34 সেকেন্ড। আমার পা ব্যথা করছে শিরিন। এখন কি আমাকে দয়া করে একটু বসতে বলবেন প্লিজ? ও সরি, আসুন ভিতরে আসুন। কিছু মনে করবেন না শিরিন বানু। আপনারা কি সত্যিই সেদিন 23 মিনিট ধরে দরজায় দাঁড়িয়ে কথা বলেছিলেন, নাকি একটু বাড়িয়ে বললেন? আমি জিজ্ঞাসা করলাম শিরিন বানুকে। আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না, তাই না কামাল সাহেব? হবার কথাও না। আমার নিজেরই বিশ্বাস হয় না যে প্রথম দিন আমি সাহিলের সাথে 23 মিনিট দরজায় দাঁড়িয়ে কথা বলেছিলাম। বাড়িতে মেহমান এলে তাকে যে ঘরে ঢুকতে বলতে হয়, এই বাস্তবতাটাও আমি সেদিন ভুলে গিয়েছিলাম। বুঝলেন কামাল সাহেব, প্রেম অতি শক্তিশালী জিনিস। প্রেমের ক্ষমতা রোগের মতো। রোগ যেমন আপনার শরীরে ঢোকার সময় আপনার অনুমতির তোয়াক্কা করে না, প্রেমও ঠিক তেমন। প্রেম চলে তার আপন গতিতে। বাই দ্য ওয়ে কামাল সাহেব, আপনি কি জানেন প্রেমের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? মানুষ প্রেমে পড়লে কি হয়? এই ব্যাপারে সায়েন্স কি বলে? না, জানি না। সায়েন্স বলে মানুষ যখন অন্য কাউকে দেখে আকৃষ্ট হয় তখন তার শরীরে বেশ কিছু হরমোন নিঃসৃত হয়। এদের মধ্যে একটা হরমোনের নাম ডোপামিন। মানুষ নেশায় আসক্ত হয় এই হরমোনের কারণে। নেশা করলে মানুষের শরীরে ডোপামিনের পরিমাণ বেড়ে যায়। নেশার প্রতি মানুষের আসক্তি আরও বাড়ে। যত বেশি ডোপামিন তত বেশি আসক্তি। প্রেমে পড়লেও মানুষের শরীরে ডোপামিনের পরিমাণ বেড়ে যায়। সেই কারণে প্রেম একটি নেশা, একটি আসক্তি। আমি সাহিলকে প্রথম দিন দেখে সেই নেশায় আসক্ত হয়ে পড়েছিলাম। তারপর কি হয়েছিল শিরিন বানু? তারপর কিছুদিন আমরা কাটিয়েছিলাম চমৎকার সময়। সেটা ছিল আমার জীবনের সবচেয়ে উপভোগ্য সময়। আমার কাছে সাহিলের কোনো ছবি নেই।
ওর সব ছবি আমি কবেই সরিয়ে ফেলেছি আমার অ্যালবাম থেকে। কিন্তু কথা কি জানেন কামাল সাহেব, আমার স্মৃতির অ্যালবামে এখনও আছে সাহিলের হাজার হাজার ছবি। সেখান থেকে আমি সাহিলের একটা ছবিও সরাতে পারিনি। সাহিল আমার জীবন থেকে চলে গিয়েছে সেই কবে, কিন্তু তার স্মৃতিগুলো এখনও যায়নি। এখন আমার প্রতি ফোঁটা চোখের জলে কেবল সাহিলই মিশে থাকে। আমি এখনও একা একা সাহিলের সাথে কথা বলি। সাহিল ছিল দুরন্ত প্রাণশক্তিতে ভরা এক উচ্ছল যুবক। মানুষকে কিভাবে মুগ্ধ করতে হয় সেই জাদু সাহিল জানত। ওর প্রতিটা জাদু আমার উপর শতভাগ কাজ করত। আমার মনে আছে, একদিন সকালে সাহিল এলো আমার কলেজে। আমি ক্লাস থেকে বেরিয়ে দেখলাম সাহিল দাঁড়িয়ে আছে আমার ক্লাসরুমের সামনে। আমি অবাক হয়ে সাহিলকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার সাহিল, তুমি এখানে? তোমাকে নিতে এসেছি, উত্তর দিল সাহিল। কোথায়? সেটা এখন বলা যাবে না, আমার সাথে চলো, গেলেই দেখতে পাবে কোথায়। না, এখন আমি কোথাও যাব না, বললাম আমি। কেন, ক্লাস আছে? না, ক্লাস নেই। তাহলে যাব না কেন? এমনি ইচ্ছা করছে না। কেন ইচ্ছা করছে না কেন? ইচ্ছা করছে না কারণ ইচ্ছা করছে না। বুঝেছি, কোনো কারণে তোমার মন খারাপ, তাই যেতে ইচ্ছা করছে না, ঠিক না? হ্যাঁ ঠিক। তাহলে এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি। কিভাবে? চোখ বন্ধ করো, তারপর বড় করে হাঁ করো, বলল সাহিল। আমি তোমার মুখের ভেতর মন ভালো করার ওষুধ দিব, তুমি সেটা চিবিয়ে চিবিয়ে খাবা, তাহলে মন ভালো হয়ে যাবে। ফাজলামি করো না সাহিল, এখন ওসব ভালো লাগছে না। ফাজলামি করছি না শিরিন, আমি সিরিয়াস। আমার ওষুধ 2 বার চিবিয়ে দেখো, যদি তোমার মন খারাপ দূর না হয় তাহলে আমি তোমাদের ভরা ক্লাসের সামনে কানে ধরে নাকে খত দেব, আই সোয়ার। আমি সাহিলকে কিছুই বললাম না, ওকে পাশ কাটিয়ে অন্যদিকে চলে যাচ্ছিলাম। সাহিল কিশোর প্রেমিকদের মতো করে এক লাফে আমার সামনে চলে এলো। আমার পথ আটকে দাঁড়ালো, বলল, শিরিন তুমি নিশ্চয়ই চাও তোমার মন খারাপ দূর হোক, কি চাও না? হ্যাঁ চাই, বাধ্য হয়ে উত্তর দিলাম। তাহলে চোখ বন্ধ করো, তারপর হা করো। হা। আমি চোখ বন্ধ করে মুখ খুললাম। মনে মনে ভাবছিলাম, দেখি সাহিল কি করে। সাহিল তখন আমার মুখের মধ্যে কি যেন দিল, তারপর বলল, চিবাও শিরিন, জোরে জোরে চিবাও। জোরে না চিবালে এই ওষুধে কাজ হয় না। আমিও গাধার মতো জোরে জোরে চিবাতে শুরু করলাম। চোখ বন্ধ করেই চিবাচ্ছিলাম আমি। 5-6 বার চিবানোর পর আমি লাফিয়ে উঠলাম। ঠিক যেন একটা ঘাস ফড়িংয়ের মতো করে লাফ দিলাম আমি। ওয়াক থু! আমি মুখ থেকে ফেলে দিলাম সাহিলের তথাকথিত ওষুধ। আর তখনই আমি বুঝলাম ওষুধের কথা বলে সাহিল আমার মুখের মধ্যে কাঁচামরিচ দিয়েছে, ঝালওয়ালা কাঁচামরিচ। কি যে ঝাল সেই কাঁচামরিচে! পানি পানি বলে আমি পাগলের মতো এদিক ওদিক ছুটেছিলাম। আমি আমার বই খাতা এমনকি হাতের ব্যাগও ফেলে দিয়েছিলাম কলেজের বারান্দায়। তখন সাহিল ঘাবড়ে গিয়েছিল আমার ছটফটানি দেখে। সে বুঝতে পারিনি আমি এতখানি রিয়েক্ট করব। সাহিল আমার জন্য পেপসি, চিনি, আইসক্রিম, কনডেন্সড মিল্ক, পানি সব নিয়ে এলো। আমার তখন মনে হচ্ছিল সাহিল আমার মুখে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি সাহিলের আনা সকল পথ্য একসাথে মুখে দিলাম। তারপরও আমার মনে হচ্ছিল আমার মুখের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রায় ঘণ্টাখানেক তাণ্ডব চালানোর পর কিছুটা শান্ত হলাম আমি। সাহিলকে বললাম, এই কাজটা তুমি করতে পারলে সাহিল? তুমি এত ছেলে মানুষ। আই এম সরি শিরিন, কিন্তু এটা আমার ছেলে মানুষের অর্ধেক মাত্র। বাকি অর্ধেক ছেলে মানুষই করার এখনো বাকি আছে। মানে? মানে এখন তুমি আমার মুখে কাঁচামরিচ দাও, আমি সেটা তোমার চোখের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো। তোমার যন্ত্রণার শতভাগ ভাগী হব। এই বলে সাহিল তার প্যান্টের পকেট থেকে আস্ত একটা কাঁচামরিচ বের করে আমার হাতে দিল। দাও শিরিন, মরিচটা আমার মুখে দাও। এই যে আমি হা করলাম, হা। থাক, আর নাটক করার দরকার নেই সাহিল। কথাটা বলে আমি মরিচটা ছুঁড়ে ফেলে দিলাম, কিন্তু সাহিল থামল না। সে নাটক করেই ছাড়ল। সাহিল কাঁচামরিচটা কুড়িয়ে এনে আবার আমার হাতে দিল। তোমার মাথায় হাত রেখে বলছি শিরিন, তুমি যদি এই মরিচ আমার মুখে না দাও তাহলে আমি সিন ক্রিয়েট করব। তুমি কি সিন ক্রিয়েট করনি সাহিল? হ্যাঁ করেছি, এখন আরো বড় সিন ক্রিয়েট করব। সবার সামনে তোমার পা জড়িয়ে ধরব। আমার মুখে মরিচ না দেওয়া পর্যন্ত তোমার পা ছাড়ব না। তারপর সাহিল সত্যি সত্যি আমার পায়ে হাত দিতে গেল। আমি ওর মুখে মরিচটা দিতে বাধ্য হলাম। আর তখনই দেখলাম এক অবিশ্বাস্য দৃশ্য।
সাহিল আমার দিকে তাকিয়ে আস্ত একটা বড় কাঁচা মরিচ চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলল। একবারও মুখ বাঁকা করল না, এমনকি চোখের পলকটাও ফেলল না। আমি তো অবাক ওর কাণ্ড দেখে। তোমার ঝাল লাগে না সাহিল, আস্ত একটা মরিচ খেয়ে ফেললে? আমি তোমার হাত থেকে হাসি মুখে বিষও খেতে পারি শিরিন। আমার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলল সাহিল। আর তখন কোথা থেকে একরাশ লজ্জা এসে ভর করল আমার উপর। আমি চোখ নামিয়ে নিতে বাধ্য হলাম সাহিলের চোখ থেকে। মন খারাপটা কি এখনো আছে শিরিন? আমি মাথা নাড়িয়ে উত্তর দিলাম, না। তাহলে এখন আমার সাথে চলো। আমি কোথায় যাচ্ছি জিজ্ঞাসা না করেই সাহিলের সাথে রিকশায় উঠলাম। কিছুক্ষণ পর আমি সাহিলকে জিজ্ঞাসা করলাম, সত্যি করে বলো তো সাহিল, তোমার ঝাল লাগলো না কেন? হাসতে হাসতে সাহিল উত্তর দিল, ওটা কাঁচামরিচ ছিল না, ওটার নাম ক্যাপসিকাম। ক্যাপসিকামে ঝালের গন্ধ থাকে, ঝাল থাকে না। ক্যাপসিকাম তো অনেক বড় হয়, বললাম আমি। আপেলের মতো বড় হয়। কিছু ক্যাপসিকাম বোম্বাই মরিচের সাইজেরও হয়। কথাটা বলে খিলখিল করে হাসতে শুরু করলো সাহিল। ইউ চিট, আই উইল কিল ইউ। এই বলে আমি দুই হাতে সাহিলের গলা চেপে ধরলাম। সাহিল তখন আরও জোরে হাসতে লাগল। সাহিলের সাথে থাকলে আমি আমার বয়স ভুলে যেতাম, আমি আমাকে ভুলে যেতাম। আমি হয়ে উঠতাম এক চঞ্চল কিশোরী। সাহিল আমাকে কোথায় জানি উড়িয়ে নিয়ে যেত। এই পর্যন্ত বলার পর শিরিন বানু আর কথা বলতে পারলেন না। আমি দেখলাম ওনার দুই চোখ জলে টলটল করছে, চোখের পানিতে ওনার কণ্ঠস্বর আটকে যাচ্ছে। আমি তখন শিরিন বানুর চোখের পানিতে মিশে থাকা সাহিলকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি শিরিন বানুকে কিছুক্ষণ কাঁদতে দিলাম। তারপর পরিস্থিতি স্বাভাবিক করে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, সেদিন আপনি আর সাহিল কোথায় গিয়েছিলেন সেটা জানতে চাইলে কি বেয়াদবি হবে? শিরিন বানু আমার কথা শুনে ফিক করে একটু হাসলেন, যেন চোখের পানিতে পিছলে এক ফালি হাসি বেরিয়ে এলো ওনার ঠোঁট থেকে। চোখ মুছে উনি উত্তর দিলেন, না, বেয়াদবি হবে না। সেদিন সাহিল আমাকে নিয়ে গিয়েছিল আমাদের কলেজের পাশের এক গ্রামে, কলসা গ্রামে। তখন প্রতি বছর কলসা গ্রামে আজব এক প্রতিযোগিতা হতো, ঝাল খাওয়ার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার নিয়ম ছিল, প্রতিটি প্রতিযোগীর সামনে এক প্লেট কাঁচামরিচ আর এক গ্লাস পানি রাখা হবে। রেফারি বাঁশি বাজালে প্রতিযোগীরা শুরু করবে কাঁচামরিচ খাওয়া। প্রতিটি কাঁচামরিচ চিবিয়ে চিবিয়ে খেতে হবে, গিলে খাওয়া যাবে না। ঝাল সহ্য করতে না পেরে যে সবার আগে পানি খাবে সে আউট হয়ে যাবে, উঠে যাবে ঝাল খাওয়া আসর থেকে। যে প্রতিযোগী শেষ পর্যন্ত টিকে থাকবে সেই হবে বিজয়ী। খেলাটা হতো চৈত্র সংক্রান্তির মেলার আগের দিন। সেদিন আমরা সেই খেলা দেখতে গিয়েছিলাম। আমি আর সাহিল শেষ পর্যন্ত খেলাটা দেখেছিলাম। সে বছর সেই ঝাল খাওয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল জনাব আবুল কাশেম, ব্র্যাকেটে মরিচখোর। মরিচ খাওয়া প্রতিযোগিতায় তিনি প্রতি বছর চ্যাম্পিয়ন হতেন বলে তার নাম মরিচখোর কাশেম। জনাব আবুল কাশেমের বাবার নাম ছিল মরিচখোর আবুল হাশেম। তিনিও ছিলেন মরিচ খাওয়ায় চ্যাম্পিয়ন। কাঁচা মরিচ খাওয়া ওনাদের পারিবারিক ঐতিহ্য। সেবার প্রতিযোগিতার শেষে কাশেম সাহেবকে হাসপাতালে নিতে হয়েছিল। মরিচ খেতে খেতে প্রথমে ওনার মুখ এবং পরে সারা শরীর ফুলে গিয়েছিল। তবুও কাশেম সাহেব মরিচখোর বংশের ঐতিহ্য ক্ষুণ্ণ হতে দেননি। প্রতিযোগিতায় তিনি হার স্বীকার করেননি। পড়ছিলাম মোহাম্মদ সাইফের উপন্যাস কালো অধ্যায়। পড়ছিলাম এর ৬ষ্ঠ পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।